SoundCloud.com. ভূত প্ল্যানেট। আজ আপনারা শুনবেন সৌম্য সাহার লেখা একটি ভিন্ন স্বাদের গল্প, শীষ দেওয়া ভালো নয়। লেখক পেশায় একজন শিক্ষক। এর পাশাপাশি চলে তার সাহিত্য চর্চা। ফেসবুকের জনপ্রিয় গ্রুপে নিয়মিত তার লেখা প্রকাশিত হয়। আমাদের আজকের গল্পটিও সেখান থেকেই সংগ্রহ করা হয়েছে। শুরু হচ্ছে আজকের গল্প, শীষ দেওয়া ভালো নয়। একটা শীষের শব্দ শোনা যাচ্ছে। কোথাও কেউ একজন শীষ দিয়ে যাচ্ছে, একটানা নয়, থেমে থেমে। সুরের ওঠানামা আছে শব্দটায়, মৃদু কিন্তু কি অসম্ভব আকর্ষণ তার। যেন ওই শব্দের উৎস খুঁজে বের করতে না পারলে জীবন নামের যে নেশা, যে অমোঘ মায়া, সেটা শেষ হয়ে যাবে। আচ্ছা, শীষটা কোন দিক থেকে আসছে? ভাঙা ইট আর সিমেন্টের বড় বড় চাঙড়গুলো পেরিয়ে ডান হাতের ঢালু রাস্তাটা ধরে এগিয়ে যেতে আরও স্পষ্ট হলো তীক্ষ্ণ আওয়াজটা। সেই দিকে সাবধানে পা ফেলে ফেলে এগোতে থাকলো মনোজ। ওর কাছে কোনো টর্চ বা মোবাইল ফোন নেই। পকেটে লাইটার আছে, তবে জ্বালানোর প্রয়োজন পড়ল না। অন্ধকারে ওর চোখ সয়ে এসেছে। কিছুটা যেতেই মনে হলো শীষের শব্দটা আসছে মাটির নিচ থেকে। আরেকটু এগিয়ে দেখবে, ওই দিকটার মাটি আরও অনেক বেশি রুক্ষ আর বড় বড় ঝোপঝাড়ে ভর্তি। দু একটা ঝোপের কাণ্ড সরিয়ে পা বাড়াতে যেতেই থমকে গেল মনোজ। আর একটু হলেই গর্তটায় পড়ে যেত। সাবধানে কিছুটা সরে এসে দাঁড়ালো। এখন শীষের শব্দ আরও বেশি জোরালো। মনে হচ্ছে যেন এই গর্তটার অতল মহাশূন্য থেকে জন্ম নিচ্ছে শব্দটা। একপাশে হাঁটু গেড়ে বসে পড়ল মনোজ। গর্তের দিকে ঝুঁকে পড়ে কান খাড়া করে শুনল। কই, না তো, কোনো শব্দ আসছে না তো। ফাঁকা লম্বা গর্তে হাওয়ার কুণ্ডলী পাক খেয়ে কি তবে ওই রকম শীষের শব্দ তৈরি করছে? নাকি পুরোটাই ওর উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা? হ্যাঁ, হতেও পারে। কিছুদিন হলো মনোজ ডেনড্রাইটের নেশা ধরেছে। প্লাস্টিক ক্যারি ব্যাগের মধ্যে পুরো ডেনড্রাইটের টিউবটা উজাড় করে দেয়। তারপর নাক মুখ দিয়ে তীব্র আকাঙ্ক্ষায় শুষে নেয় সুমিষ্ট তীব্র ঝাঁঝালো ঘ্রাণ। কোনো ফাঁকা জায়গা বেছে উবু হয়ে বসে পড়ে। ওই স্বাদ প্রতি কোষে কোষে ছড়িয়ে নেয় ও। মুখের সামনে প্লাস্টিকটা ফুসফুসের মতো একবার ফুলে ওঠে,
আবার প্রশ্বাসের সাথে চুপসে যায়। মাঝে মাঝে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তার, তবে তার পরিবর্তে যে উষ্ণ আনন্দ পায় সেটা কারোর সাথে ভাগ করে নিতে রাজি নয় সে। ইদানিং স্কুলের মাঠের পেছনের ওই ডুমুর বনের ভিতরে ও আর যায় না। সেখানে ক্লাবের ছেলেরা এখন তরল মাদকের আড্ডা গড়েছে, ও গেলেই ওরা তেড়ে আসে। সেই জন্য আজ রাতে মনোজ বেছে নিয়েছে বহুদিন আগের একদিক ধসে পড়া জলের ট্যাঙ্কিটার পাশের জঙ্গলে ভরা পাথুরে জমিটা। এখানে অনেক বছর হলো কেউ আসে না। জায়গাটা নাকি ভালো নয়, কেন সেটা অবশ্য সে জানে না। তাছাড়া হেলে পড়া সিমেন্টের জলের বিশাল ট্যাঙ্ক যে কোনো মুহূর্তে পুরোটা ভেঙে পড়তে পারে, তাই পৌরসভা থেকে তারের জালি দিয়ে ঘিরে দিয়েছে জায়গার চারপাশটা। আর বাইরে মরচে ধরা সাইনবোর্ডে লেখা রয়েছে, সাবধান, বিপজ্জনক জায়গা, প্রবেশ নিষেধ। গোপনে মাদকাসক্ত হবার আদর্শ জায়গা বটে। তারের জাল যে দিকটা একটু মুড়িয়ে নিচু হয়ে গেছে, ওই পেছন দিক দিয়ে ঢুকেছিল মনোজ। তারপর একটা আড়াল বেছে সন্ধে কেনা ডেনরাইটটা বুক পকেট থেকে বের করতে যাবে, তখনই কানে এসেছিল শব্দটা। আচ্ছা, এমনও তো হতে পারে কেউ হয়তো ভুল করে পড়ে গেছে ওই গর্তে, উঠতে পারছে না আর, সাহায্যের জন্য শীষ দিচ্ছে হয়তো। গায়ে একটা ঝটকা খেলে গেল মনোজের। ও লাইটারটা জেলে গর্তের ভেতরে উঁকি দিল। অন্ধকার, শুধুমাত্র উপরের দিকটাই দেখা যাচ্ছে। গর্তটা ঠিক সোজা নয়, ঢালু, অনেকটা স্লিপের মতো, কিন্তু বেশ গভীর। মনোজ মুখের পাশে হাত রেখে জোরে হাঁক দিল, কেউ আছেন? কে কে আওয়াজ করছিলেন? কে? কোনো উত্তর নেই। ওর গলার আওয়াজ যেন মহাশূন্যে মিলিয়ে গেল। গর্তে কেউ থাকলে নিশ্চয়ই ওর প্রশ্নের উত্তর দিত, তার মানে কেউ নেই। ও খামোখাই চিন্তা করছিল। আর ওসব শীষের শব্দ টব্দ ওসব তার মনের ভুল। ওর মাথাটা গেছে এক্কেবারে। খুক করে নিজের মনেই হেসে উঠল মনোজ। কিন্তু এই পুলক চাপা দিয়ে আর একটা ভাবনা তার মনে উদয় হলো। আচ্ছা, এমন কি হতে পারে নিচে যে আছে সে আসলে বোবা? হয়তো কোনোভাবে শীষটাই শুধুমাত্র দিতে পারে, অথবা অনেক নিচে ওর গলার আওয়াজ পৌঁছতেই পারেনি, তাই নিচে কেউ থাকলেও ওর কথা শুনতেই পায়নি হয়তো। এই কথাগুলো মনে পড়তেই ফের চমক ভাঙে মনোজের। তাই তো, অসম্ভব নয়। কাউকে ডেকে আনবে কি? না না, সে অনেক হাঙ্গামা, অনেক প্রশ্ন উঠবে। ও এখানে কি করছে, এত রাতে কেন এসেছে, কিরকম শীষের শব্দ? আবার যে আসবে সেও যদি কোনো আওয়াজ না পেয়ে থাকে, শেষমেশ হয়তো কথায় কথায় বেরিয়ে আসবে ওর আসক্তির কথা। না বাবা, তার থেকে এক কাজ করলে হয় না? মনোজ গর্তটার মধ্যে মাথা আরও একটু ঝুঁকিয়ে দুটো আঙুল দিয়ে জিভে চাপ দিল, জোরে সিটি বাজালো। কোনো প্রত্যুত্তর নেই। মনোজ নিশ্চিন্ত হয়ে উঠল, পা ঝুলিয়ে বসল গর্তটার মুখে। বুক পকেট থেকে কাঁপা কাঁপা হাতে বের করলো ডেনরাইটের টিউবটা। ক্যারি ব্যাগ রেডি করে টিউবের ছিপিটা সবে মাত্র খুলেছে, আর সঙ্গে সঙ্গে গর্তের ভিতরের গহীন অন্ধকার থেকে বেরিয়ে এলো এক তীব্র শীষের শব্দ। এইরকম আচমকা আওয়াজে মনোজ চমকে উঠল, আর হাত থেকে ফসকে গর্তের মধ্যে পড়ে গেল ওর আজ রাতের স্বর্গের চাবিকাঠি, ওই ডেনরাইটের টিউবটা। হাত থেকে ডেনরাইটের টিউবটা পড়ে যাওয়ার সময় হাঁপাতে হাঁপাতে এলোপাথারি হাত ছুঁড়ে সেটা ধরবার চেষ্টা করলো মনোজ, কিন্তু পারেনি। ওর হাতের শিরাগুলো তীব্র আর্তনাদ করে উঠল, যেন রাক্ষসের প্রাণ ভোমরা মাছের পেট থেকে কেউ ছিনিয়ে বের করে নিয়ে যাচ্ছে।
একটা চাপা উত্তেজনায় দুই হাত মুখে চেপে চিৎকার করে উঠল। এত রাতে এখন কোনো দোকান খোলা নেই, আর ওর শরীরের তীব্র প্রদাহ অবসানের শেষ ওষুধটাও পড়ে গেছে সীমাহীন গভীরতার মধ্যে। মাদকদ্রব্যের এই এক খামতি শরীরের প্রতিটা কোষকে যেন হিংস্র নেকড়ে বানিয়ে দেয়। সঠিক সময় ওরা খাবার না পেলে কুড়ে কুড়ে খেয়ে ফেলবে প্রাণীটাকে। মনোজ আর পারল না। ও কোথায়, কেন, কোনো শিশের শব্দ কিছুই মনে রাখতে পারল না। এখন ওর ঘ্রাণ শক্তি যেন শুধুমাত্র একটা গন্ধই চেনে, সেই ঝাঁঝালো সুখ ছাড়া এই মুহূর্তে যেন পৃথিবীতে আর কোনো কিছুই নেই। না, আজ রাতেই ওর চাই, যে করেই হোক ওই ডেনরাইটের টিউবটা ওকে উদ্ধার করতেই হবে। গর্তে নামবে মনোজ। এখন ওর মাথায় আর কিচ্ছু নেই, শুধু হলুদ রঙের একটা 4 ইঞ্চির টিউব ওর চোখের সামনে ভাসছে। গর্তটার ভেতরে নামলেও উঠতে পারবে কিনা জানে না, শ্বাস নেওয়ার মতো অক্সিজেন পাবে কিনা তাও জানে না, তবুও নামবেই। প্যান্টের পকেটে লাইটারটা আছে কিনা দেখে নিল। গর্তটার ধারের পাথুরে মাটিতে দুহাতে ভর দিয়ে শরীরটাকে তুলে কোমর অবধি ঢুকিয়ে দিল গহ্বরে। মাটি আর পাথরে ঘষা খেতে খেতে ক্রমশ নিচের দিকে নামতে থাকলো। বিশেষ অসুবিধে হলো না, কারণ গর্তটা ওর শরীরের থেকে কিছুটা চওড়া, আর ঢালু হওয়ায় নিচে নামতেও বিশেষ অসুবিধে হচ্ছিল না। ফুট 4 নামতেই বুঝতে পারল গুমোট ভাবটা ক্রমশ বাড়ছে। মনোজের কপালে ঘাম জমতে শুরু করেছে এবার। উত্তেজনা সামলাতে না পেরে এইখানেই মনোজ একটা ভুল করে ফেলল। শরীরের ভার ছেড়ে দিয়ে তাড়াতাড়ি নামবার চেষ্টা করতেই ব্যালেন্স হারিয়ে গেল। আচমকাই হড়কে পড়ে যেতে লাগলো সে। বেশ কিছুটা হুড়মুড় করে পড়ে যাওয়ার পর হঠাৎই মাটিটা যেন সরে গেল, আর ও সোজা আছড়ে পড়ল গহীন অন্ধকারে। উঠে দাঁড়াতে গিয়ে কোমরে বেশ ব্যথা অনুভব করল মনোজ। গর্তের মুখটা যে আচমকা এতটা চওড়া হয়ে যাবে এটাও আশা করতে পারেনি। যেন বিশাল কোনো এক গুহার মধ্যে এসে উন্মুক্ত হয়েছে সেটা। পাথুরে মাটিতে ঘষা খেতে খেতে হাত পা কনুইয়ের বেশ কিছু জায়গা ছড়ে গেছে, তবে মাথায় বিশেষ চোট লাগেনি। পকেট থেকে লাইটারটা বের করে জ্বালালো মনোজ। ওই আলোয় বুঝতে পারল বেশি উঁচু না হলেও জায়গাটা বেশ চওড়া, একটু ঝুঁকে দাঁড়ালে অসুবিধা হবে না। সে যাগ্গে, অত ভাবার সময় নেই, আগে ওটা খুঁজতে হবে। মনোজ ঝুঁকে লাইটারের আলোয় হাতড়ে হাতড়ে দেখতে লাগলো চারপাশ। ওই তো পেয়েছে, খুঁজে পেয়েছে। বহুদিনের অভুক্তের মতো ছোঁ মেরে তুলে নিল ডেনরাইটের টিউবটা। লাইটারটা নিভিয়ে ফেলে দিল একপাশে। ঠক করে সেটা পড়ে যাওয়ার সাথে সাথেই আবার অন্ধকার ঘিরে ধরল তাকে। এবার জীবনের সব মায়া শেষ। মহাবিশ্বের প্রথম পর্যায়ে পৌঁছে গেছে ও। এখন ও শুধু ভগবানের মতো কত অলীক ব্রহ্মাণ্ড তৈরি করবে। হাঁটু ভাঁজ করে ওখানেই বসে পড়ল। অপ্রকৃতিস্থের মতো কয়েকবার হাসতে হাসতে দুই হাতের চেটোয় উজাড় করে মেখে নিল সান্দ্র চটচটে ঝাঁঝালো পদার্থ। তারপর হাত জড়ো করে অঞ্জলি ভরে নাকের কাছে তুলে আনলো সেটা। দুই হাতে নাক মুখ ঢেকে জোরে প্রশ্বাস নিল। আহা! তারপর এলিয়ে পড়ল পাশে, সম্ভবত একটা পাথরের গায়ে। আবার ওর দু চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। ওর হৃদয়ে যেন মরশুমি ফুল ফুটেছে এখন, আর যকৃতের ভেতরে এক গাদা পিপারমেন্ট ঢেলে দিচ্ছে কেউ। উষ্ণতা ক্রমশ কমছে, শুধুমাত্র কানের রোমগুলো গরম হয়ে উঠছে। সেই সঙ্গে ভেসে আসছে হালকা শিশের শব্দ। ধুর, এখন আর কিছুই না, খানিক হাসিও পেল ওর। এই অন্ধকারও যেন আলাদা সৌন্দর্য মেখে নিয়েছে। মনোজের খুব ভালো লাগছে। এই ভালো লাগা
অবসাদের ভালো লাগা। ও চোখ বন্ধ করে ফেলল। কতক্ষণ কেটেছে মনোজ জানে না, হয়তো ও ঘোরের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। হাতের আঠালো পদার্থ এখন শুকিয়ে গেছে, ওর নাক আর মুখের চারপাশেও লেগে আছে কিছুটা, এখনো মিহি গন্ধ পাওয়া যাচ্ছে। নিজেকে কিছুটা সামলে নিয়ে উঠে বসল মনোজ। চারিদিকে তাকিয়ে শুধু অন্ধকার ছাড়া আর কিছুই নজরে পড়ল না। গুমোট বাতাস জমাট বেঁধেছে অন্ধকারের সাথে, কোনো শব্দ নেই কোথাও। ওর শরীর এখন অনেকটা শান্ত। এইবার ওর মনে একটা আশঙ্কা দেখা দিল, এই ভূগর্ভ থেকে বেরোবে কিভাবে? আচ্ছা, ওই গর্তের মুখটা কি খুব উঁচুতে? পাথর জড়ো করে তার উপর দাঁড়িয়ে হাতে ধরার মতো কিছুই পাবে না? কোনো পাথর বা শেকড় বাকড় যেটা ধরে ও উঠতে পারবে? চেষ্টা তো করতেই হবে। লাইটারটা এখানেই কোথাও ফেলেছিল না? অন্তত সেটা জ্বালাতে পারলেও কিছুটা সাহস আসবে। আশেপাশের মাটি হাতড়ে একসময় লাইটারটাও খুঁজে পেল মনোজ। দুবারের চেষ্টায় জ্বালিয়েও ফেলল সেটা। কাঁপতে থাকা আলোয় আবার ফিরে গেল সেই জায়গায় যেখানে ও গর্ত দিয়ে নামবার সময় পড়ে গেছিল। উপর দিকে তাকিয়ে পরখ করে দেখল, না, কোনো অসুবিধে হবে না উপরে উঠে আসতে। সাবধানে পাথরের খাঁজে খাঁজে পা ফেলে উঠে আসা সম্ভব। সেই মতো আবার লাইটারটা পকেটে ঢুকিয়ে নিয়ে সবেমাত্র ওঠার তোড়জোড় করছে, এমন সময় আবার সেই শব্দটা কানে এলো। না, এবার আর শীষ নয়, অনেকটা প্রেসার কুকারের সিটির মতো জোরালো আওয়াজ। তবে তাতে তীক্ষ্ণতার ওঠানামা আছে। মনোজের মনে এবার কৌতূহলের সাথে সাথে তীব্র রাগের জন্ম হলো। এই সেই অভিশপ্ত আওয়াজ। এর আকর্ষণেই গর্তটার কাছে না এলে এত কিছু ঘটতই না। যত সব! রাগে দিশেহারা হয়ে হাতে একটা বড় সড়ো পাথর তুলে নিল মনোজ। যে এই শীষের শব্দ করছে তাকে উচিত শিক্ষা দেবেও, মেরেই ফেলবে, শেষ করে দেবে চিরকালের মতো, সে মানুষই হোক না কেন। শব্দটা আসছে ও যেদিকে বসেছিল তার উল্টো দিক থেকে। সেদিকে আন্দাজে এগিয়ে গেল মনোজ। কই, কেউ নেই তো, অথচ শব্দটা এখনো স্পষ্ট। সামনে তো মাটির আস্তরণ। তবে কি মনে হতে হাতের পাথরটা নামিয়ে রেখে লাইটার জেলে অন্য হাতে মাটির দেওয়ালে হাত বোলাতেই বুঝতে পারল মাটিটা বেশ নরম, যেন কেউ এক গাদা গুঁড়ো গুঁড়ো মাটি দিয়ে তৈরি করেছে একটা কৃত্রিম দেওয়াল। কান পেতে শুনল, ঠিক শব্দটা আসছে মাটির ওই পার থেকেই। মনোজ খুঁড়তে থাকলো মাটিটা। আজ এই ঘটনার শেষ দেখে তবেই ছাড়বে। যেই থাকুক, মনোজের হাত থেকে বাঁচতে পারবে না। কিছুক্ষণ খোঁড়ার পর ঝুরঝুর করে অনেকটা মাটি খসে পড়ে গেল। একটা ফাঁক তৈরি হয়েছে, আর আশ্চর্য হয়ে মনোজ দেখল ওই ফাঁক দিয়ে ঠিকরে বেরিয়ে আসছে এক স্নিগ্ধ লাল আলো। মাথা নিচু করে মাটির ডেলা সরিয়ে সরিয়ে ওই ফাঁক দিয়ে দেখতে থাকলো মনোজ। হতভম্ব হয়ে গেল। কি দেখতে পেল? ওই পারে আরও একটা ফাঁকা জায়গা। সেখানে এক কোণায় রয়েছে একটা স্নিগ্ধ লাল রঙের আলোর উৎস। এবার খানিকটা জোর দিয়ে মাটির স্তূপটা ঠেলতেই অনেকটা মাটি খসে পড়ল একসাথে। ফাঁকটা এখন অনেক চওড়া, মনোজ দিব্যি ঢুকে যেতে পারবে। যে আলো ছড়িয়ে পড়ছে তাতে লাইটারের আর প্রয়োজন হবে না। পাথরটা তুলে নিয়ে নতুন আলোকোজ্জ্বল গহ্বরটায় ঢুকল মনোজ। এখানে দুটো পরিবর্তন লক্ষ্য করল। জায়গাটা আগের তুলনায় বেশ ঠান্ডা। এতক্ষণ রীতিমতো ঘেমে স্যাঁতস্যাঁতে হয়ে উঠেছিল, কিন্তু এখানে বাতাস বেশ কিছুটা ঠান্ডা, আর শব্দটা এখন একটু কমেছে। তবে আওয়াজের ওঠানামাটা এখনো বেশ স্পষ্ট, যেন কারোর স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাসের ছন্দ।
অনেক গভীরে এর উৎস, তাই দূর থেকে মনে হচ্ছিল যেন সেটা একটা শিশের শব্দ। ধীরে ধীরে মনোজ এগিয়ে গেল লাল আলোটার দিকে। এই রকম দৃশ্য সে নেশার ঘোরেও কোনোদিন কল্পনা করতে পারেনি। যখন জিনিসটার কাছে গিয়ে পৌঁছলো, ততক্ষণে ওর ঠোঁট শুকিয়ে এসেছে। খানিকক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো আকর্ষণীয়, উজ্জ্বল কিন্তু নরম রক্তিম আভার দিকে। যেন এটাও একটা নেশা, একটা ফুট তিনেকের অর্ধ স্বচ্ছ ফটিকের ডিম্বাকার জিনিস। এর থেকেই বেরোচ্ছে আলোটা। মনোজ এবার আরও খানিকটা ঝুঁকে পড়ল জিনিসটার দিকে। রীতিমতো পর্যবেক্ষণ করতে লাগলো বস্তুটা। 1 মিনিট। বস্তু বস্তু বলা ঠিক হবে না, কারণ স্পষ্ট প্রাণের স্পন্দন অনুভব করা যাচ্ছে ওর গায়ে। অনেক ছোট বড় শিরা ছড়িয়ে রয়েছে। ওটা যাই হোক না কেন, ওটা জ্যান্ত। চারপাশটা আরো ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলো মনোজ। জীবন্ত স্ফটিকটার নিচ দিয়ে অনেকগুলো শিকড় বেরিয়ে এসেছে, ছড়িয়ে পড়েছে সংলগ্ন মাটিতে। স্পন্দনের সাথে সাথে শীষ জাতীয় আওয়াজটার ওঠানামা চলছে। সেই সঙ্গে লাল আভাটাও যেন পাল্লা দিয়ে কখনো বাড়ছে আবার কমছে। একবার মনে হলো ওই লাল আলোটার কোনো প্রয়োজন নেই, এটা শুধুমাত্র জিনিসটাকে আকর্ষণীয় করে তোলার জন্য। অনেকটা যেমন ওই উজ্জ্বল আলোর টানে উড়ন্ত পোকামাকড়রা চলে আসে। কিন্তু এসব ভেবে কি লাভ? কি লাভ ওই মাটির উপরের মানুষ অধ্যুষিত পরিবেশে ফিরে গিয়ে? হ্যাঁ, এমন লালচে আলো, এমন সুন্দর ছন্দময় শব্দের ওঠানামা আছে কি ওই বায়ুমণ্ডল ঘেরা পৃথিবী পৃষ্ঠে? মনোজের হাতের পাথরটা খসে পড়ে গেল একপাশে। একটা অদ্ভুত বাসনা ওকে আচ্ছন্ন করে ফেলেছে এবার। ওই জিনিসটাকেও একবার ছোঁবে। ডান হাতটা বাড়িয়ে দুটো আঙুল দিয়ে ছুঁয়েই আটকে উঠল মনোজ। জিনিসটার আবরণ শক্ত নয়, নরম এবং জেলির মতো থকথকে কিছু একটা, যেন সেদ্ধ হতে গিয়েও হাফ বয়েলড হয়ে গেছে এই রকম কোনো ডিমের কুসুমেও হাত দিয়ে ফেলেছে। আশ্চর্য এই, ও যে জায়গাটা ছুঁয়েছিল সেখানটা আরও বেশি লাল হয়ে জ্বলতে লাগলো। দারুণ মনোরঞ্জনের জিনিস বটে। মনোজ রীতিমতো বসে পড়ে 2 হাত দিয়ে স্পর্শ করতে থাকলো জ্বলন্ত ডিমের মতো জিনিসটাকে। এ এক খেলা যেন। যেখানে হাত দিয়ে স্পর্শ করছে সেখানেই লাল ফ্লুরোসেন্ট আলোর মতো ছাপ থেকে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর মিলিয়ে যাচ্ছে। না, আর কিচ্ছু দরকার নেই। এই প্রথম ওর মনে হলো ডেনরাইটের নেশা ছাড়াও ও বাঁচতে পারবে। কলেজের ক্লাস ফার্স্ট সব মিথ্যে, সব মিথ্যে, শুধু এই লাল আলোটাই সত্যি। এইবার আরও কাছে গিয়ে ও নিজের গাল ঠেকিয়ে দিল তুলতুলে নরম আবরণটায়, আর শুনতে পেল অনেকগুলো নরম হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ, সেই সঙ্গে মন মাতানো শিশের ওঠানামা। ওই সুরে কয়েকবার নিজেও শীষ দিয়ে উঠল সে, যেন দুজন অতি প্রাচীন বন্ধু মজা করে শীষের মাধ্যমে কথোপকথন চালাচ্ছে। আচ্ছা, ওই আবরণের ভেতরে কে আছে? যে আছে সেও তো জ্যান্ত, তাকে বের করে আনলে হয় না? সেও কি এইরকম লালই হবে, এইরকম শীষ দেবে? কিন্তু সব থেকে বেশি যেটা ওর আগ্রহ কেড়ে নিল, ওই নরম অন্তরালে যে আছে সে কে, কেমন দেখতে তাকে? কৌতূহল বড় বাজে জিনিস, যেটা মায়ার উদ্রেক করে তাকে দূরে রেখে দেওয়াই ভালো। কাছে টেনে আনলেই জালের মতন জড়িয়ে ধরে। আর প্রতিবার মানুষ এই ভুলটাই করে বসে, মায়াময় কোনো সত্তার দিকেই ছুটে যায় বারবার। মনোজও তার ব্যতিক্রম নয়। ও আবার হাতে তুলে নিল পাথরটা। পাথরের একটা দিক বেশ ধারালো, ভাবল ওটা দিয়েই একটু চিড়ে দেবে নরম খোসাটা, তাহলেই হয়তো ভেতরের প্রাণীটা বেরিয়ে আসবে। নিদারুণ উত্তেজনার মধ্যে মনোজ ধারালো পাথর দিয়ে এক মনে ঘষতে থাকলো নরম শাঁসালো খোলসটা।
পর যা ঘটল তার সঠিক উপমা দেওয়া অসম্ভব। তালের শাঁস ফেটে যেভাবে সুস্বাদু রস বেরিয়ে আসে, সেই রকম একটু চিড় খেয়ে গেল খোলসটা, আর ওই ফাঁক দিয়ে ছিটকে বেরিয়ে এলো অতি দুর্গন্ধ বিশিষ্ট লাল রঙের উজ্জ্বল আঠালো তরল পদার্থ, যার বেশ খানিকটা এসে লাগলো মনোজের চোখের কাছে। এমনকি 2 হাতও ভরে গেছে ওই রকম তরল পদার্থে। বাজে গন্ধটা ছড়িয়ে পড়ছে সারা গর্ত জুড়ে। লাল আলোর উজ্জ্বলতা এখন বেশ খানিকটা কমে এসেছে। তার সাথে পাল্লা দিয়ে বেড়ে উঠেছে একটা অপার্থিব শব্দ। ছিটকে পেছনে সরে এলো মনোজ। ওর মোহ কেটে গেছে। ও বুঝতে পেরেছে মস্ত বড় ভুল করে ফেলেছে আরও একবার। যে প্রাণীটা এতদিন ধরে মাটির তলায় নিদ্রিত অবস্থায় ছিল, তাকে ও জাগিয়ে তুলেছে। এতদিন এই প্রাণীর অস্তিত্ব ছিল কেবলমাত্র মানুষের অন্ধকারময় দুঃস্বপ্নে, অতি প্রাচীন নিকষ কালো গভীরতায়, যার আভাস মাত্র পাওয়া যায় হ্যালোসিনোজেনিক ড্রাগের কল্যাণে। সেই অন্ধকার মনের ঔরসজাত প্রাণীকে জন্ম দিয়েছে মনোজ। এখন শীষের শব্দ বদলে গেছে সুতীক্ষ্ণ চিৎকারে। সেই দিকে তাকাতেই হাড় হিম হয়ে গেল ওর। কি বেরিয়ে আসছে ওটা? একটা হাত। ওই ফাটল চিরে বেরিয়ে আসছে 5টা আঙুল বিশিষ্ট 2টো হাত। ক্রমশ সেটা চির খাওয়া জায়গাটা আরও ফাঁক করে ফেলছে। আস্তে আস্তে পুরো আবরণটাই ফেটে গেল। ভেতরে থাকা রক্তিম তরল পদার্থ ছড়িয়ে পড়ল চারিদিকে। দম বন্ধ করা নারকীয় গন্ধে 2 হাত নাকে চাপা দিল মনোজ। দেখল একটা মাথা বেরিয়ে আসছে। সেই মাথায় এক রাশ কালো চুল। সে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করছে। এই সময় ছুটে পালিয়ে যাওয়ার কথা মাথাতেও এলো না ওর, কারণ ওর চোখ আটকে গেছে ওই বিভৎস প্রাণীটার দিকে। এখনো সেই বিশ্রী তরলের উপর বুকে ভর দিয়ে পড়ে আছে সে। প্রাণীটা কি? নিষ্প্রভ লাল আলোর মধ্যে তার ছায়া নড়ে উঠল। প্রাণীটার বর্ণনা হয়তো শয়তানের বইতেও নেই। দৈর্ঘ্য আন্দাজ করা যায় 2 ফুটের বেশি হবে না। সারা শরীরে জবজব করছে আঠালো তরল। মাথা প্রায় মানুষেরই মতো, আকারে ছোট, মাথা ভর্তি লম্বা চুল। মুখের চামড়া ফ্যাকাশে এবং ভয়ানকভাবে কুঁচকে গেছে। মুখের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে এক জোড়া ম্যান্ডিবল, যেমনটা কোনো পোকার থাকে। আর চোখের জায়গায় রয়েছে অসংখ্য পুঞ্জাক্ষী। প্রাণীটা বুকে ভর দিয়ে মনোজের দিকে এগিয়ে এলো খানিকটা। আর এগোতেই গা গুলিয়ে উঠল মনোজের। সে দেখল প্রাণীটার মানুষের মতোই এক জোড়া হাত রয়েছে, কিন্তু কোমরের তলা থেকে কোনো প্রত্যঙ্গ নেই। শুধু রয়েছে উই পোকার মতো ফোলা মাংসল উপবৃদ্ধি। আর সেটার গায়ে লেগে আছে ক্ষয়ে যাওয়া এক জোড়া ছোট পা, যেন মাটির মধ্যে দীর্ঘদিন বুকে ভর দিয়ে চলাফেরা করার জন্য পায়ের প্রয়োজন অনেক আগেই ফুরিয়ে গেছিল তাদের। তাই সেটা এখন নিষ্ক্রিয় অঙ্গরূপে লেগে রয়েছে শরীরের দুপাশে। মনোজ আর থাকতে পারল না, উঠে দাঁড়ালো। সে জানে না প্রাণীটা হিংস্র কিনা, বা ওদের খাদ্য কি। ওরা কি মানুষদের আক্রমণ করবে? জানা নেই, কিন্তু মন বলছে ঘুমের ঘোরে তাড়া করে আসা দুঃস্বপ্নের জীবন্ত রূপ এরা। আজ যদিও গর্তের কাছে না আসতো, এই প্রাণীর দেওয়া অভিশপ্ত শীষ না শুনতে পেত, এমনকি ও যদি প্রাণীটার শতাব্দী প্রাচীন ঘুম না ভাঙাতো, আজ এই বিভৎস জীব বেরিয়ে আসতো না পৃথিবীর বুকে। আচ্ছা, এ যদি মানব জাতির ওপর অভিসম্পাত হয়ে নেমে আসে, তার দায় তো মনোজেরই হবে, কারণ একরকম সেই তো মুক্ত করেছে প্রাণীটাকে। না, কোনো মতেই ওটাকে বাঁচতে দেওয়া যাবে না। অন্তত সেটা যাতে গর্ত থেকে বেরিয়ে আসতে না পারে সেই রকম ব্যবস্থা করে দিতেই হবে ওটার।
ওটাকে মেরে ফেলবে ও। হ্যাঁ, একেবারে বন্ধ করে দেবে ওর বিষাক্ত নিঃশ্বাস। আশেপাশে অনেক ছোট বড় পাথরের টুকরো পড়ে আছে। চোয়াল শক্ত করে একটা বড় দেখে পাথর তুলে নিল মনোজ। তারপর এগিয়ে গেল চলমান বিভীষিকার দিকে। প্রাণীটা হাতের আঙুলে মাটি আঁকড়ে ধরে অনেকটা এগিয়ে এসেছে মনোজের কাছে। এবার সেটা অতি কষ্টে হাতে ভর দিয়ে মুখ তুলে তাকালো মনোজের দিকে। বিস্ময় ঝরে পড়ছে অগুন্তি পুঞ্জাক্ষী দিয়ে। যেন কিছু একটা বলতে চায় প্রাণীটা, কিন্তু ওই শীষের ভাষা বোঝার ক্ষমতা মনোজের নেই। বিচ্ছিরি আওয়াজের সাথে সাথে ওটার মুখ দিয়ে ক্রমাগত ঝরে পড়ছে রক্তের মতো লাল কিন্তু উজ্জ্বল আঠালো পদার্থ, যেটা ছিটকে এসে লেগেছিল মনোজের হাতে আর মুখে। যদিও হাতে বা মুখে তার অস্তিত্ব অনুভব করতে পারল না, হয়তো শুকিয়ে গিয়ে থাকবে এতক্ষণে, সেই ব্যাপারে মাথা ঘামালো না মনোজ। ওর দৃষ্টি এখন স্থির হয়ে রয়েছে প্রাণীটার মাথায়। পাথরটা আরো শক্ত করে চেপে ধরল হাতের মুঠোয়। সরীসৃপের মতো পড়ে থাকা প্রাণীটাও যেন কিছু বুঝতে পেরেছে। এবার কিছুটা পিছিয়ে যাচ্ছে, যেন পালানোর চেষ্টা করছে। আর দেরি না করে ছুটে গিয়ে হাতের পাথর দিয়ে তীব্র আক্রোশে সোজা প্রাণীটার মাথায় আঘাত করল মনোজ। প্রায় সঙ্গে সঙ্গেই আত্মরক্ষার বিফল চেষ্টায় তীব্র আর্তনাদ করে উঠল প্রাণীটা। এত সহজেই কাজটা শেষ হয়ে যাবে ভাবতে পারেনি মনোজ। যদিও প্রাণীটা মরেনি, এখনো একটু প্রাণ অবশিষ্ট আছে, কারণ ওই কোমরের নিচের ফোলা অংশটা এখনো ওঠানামা করছে। মিহি একটা আওয়াজ এখনো আসছে। এবার সত্যি সেটাকে শীষের শব্দ বলা যায়। মনোজের বুকের ভেতর থেকে মাথা অবধি উষ্ণ রক্তের স্রোত বয়ে চলল। এবার একটা পৈশাচিক হাসি হেসে উঠল। অর্ধেক মানুষ অর্ধেক পতঙ্গ এইরকম কিম্ভূত কিমাকার কিছু একটাকে সে মেরে ফেলল একাই। না, মরেনি তো, এইবার পুরোপুরি মারবে ওটাকে। মৃতপ্রায় প্রাণীটার পাশে হাঁটু গেড়ে বসে বারবার ওটার মাথায় পাথর দিয়ে আঘাত করতে থাকলো মনোজ। সে এক আলাদাই অনুভূতি। ক্রমশ থেঁতলে যাচ্ছে মুখটা। মাথার কাঁটায় বারবার আঘাত করতেই একসময় ফট করে কি একটা ভেঙে গেল। অর্থাৎ প্রাণীটার মাথায় করটি ছিল। এখন পুরোপুরিভাবে নিস্তেজ হয়ে পড়ে আছে মানুষ ও কীটের সংমিশ্রণে তৈরি প্রাণীটা। ফাটা মাথা দিয়ে চুঁইয়ে পড়ছে ফসফরাসের মতো উজ্জ্বল লাল রঙের তরল। সেই লালিমায় মৃতদেহটাকে দেখল মনোজ। হাত দিয়ে একটু আঠালো তরল তুলে নিল। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মনেই বলে উঠল, কিরে, শীষ দে এবার। তারপরে একটা সুরেলা শীষ দিতে গেল, কিন্তু এটা তো ওর শীষের মতো হলো না। কোনো মানুষই এইরকম শব্দ করে শীষ দিতে পারে না। আবার চেষ্টা করলো, পারল না। শুধু একটা তীব্র আওয়াজ বের হচ্ছে ওর মুখ দিয়ে। কি ব্যাপার? হঠাৎ একটা বিষয় ওর নজরে পড়ল। যে আঙুল দিয়ে ওই আঠালো রক্তের মতো তরলটাও তুলে নিয়েছিল, ওর ত্বক সেটা ক্রমশ শুষে নিচ্ছে। একটু ঘাবড়ে গেল মনোজ। আরও খানিকটা আঙুলে নিয়ে পরীক্ষা করে দেখল। হ্যাঁ, আশ্চর্যজনকভাবে সেগুলো হারিয়ে যাচ্ছে চামড়ার খাঁজে খাঁজে। আর ওর জিভে কিছু হয়েছে নাকি? কোনো কথা বলতে পারছে না কেন? কথা বলতে গেলেই সেই রকম আওয়াজ বের হচ্ছে, যেরকম আওয়াজ ওই প্রাণীটা। তবে কি? মনোজ এবার পাগলের মতো দু হাত নিজের মুখে বুলিয়ে বোঝার চেষ্টা করলো পরিবর্তনটা। ওর মুখ আর আগের মতো নেই, জিভ বলে কিছু নেই,
মানুষের মতো দাঁত অদৃশ্য হয়েছে। তার বদলে বেরিয়ে এসেছে কীট পতঙ্গের মতো মৌখিক উপবৃদ্ধি। এবার নিজের হাত দুটো লক্ষ্য করল। যে যে জায়গায় ওই নজর কাড়া সান্দ্র পদার্থ লেগেছে সেই জায়গায় পরিণত হয়েছে ওই প্রাণীটার অঙ্গ প্রত্যঙ্গের মতো। ওর চামড়া হয়ে উঠেছে অস্বাভাবিক রকম ফ্যাকাশে। দীর্ঘদিন মাটির তলায় থাকার জন্য যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় সেগুলো এক এক করে অভিযোজিত হচ্ছে। এই সব কিছুই কি মনের ভুল, নাকি সম্পূর্ণভাবে হেরে যাওয়ার আগে শেষ প্রতি আক্রমণ করে গেছে প্রাণীটা? এবার কি তবে মনোজ ওই সংক্রামক তরলের প্রভাবে ধীরে ধীরে বদলে যাচ্ছে? ক্রমশ ওই সামনে পড়ে থাকা মৃত শরীরটার মতো দেখতে হয়ে যাচ্ছে? এইভাবেই মৃত্যুর পর তার অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হলো প্রাণীটা। এইভাবে ভয় আর ঘৃণার মিশ্র অভিব্যক্তিতে একটা চিৎকার বেরিয়ে এলো ওর মুখ দিয়ে। সেটাকে এখন আর চিৎকার বলা চলে না, বরং উচ্চ কম্পাঙ্কের শীষ বলা যায়। এর মধ্যেই মনোজের মনে হলো তাও একটা কিছুর হিসেব মিলছে না, শব্দের হিসেব। মনে পড়ছে ওই ডিমের মতো জিনিসটায় সে অনুভব করেছিল অনেকগুলো হৃৎপিণ্ডের কোরাস। হিসেব মতো অনেকগুলো প্রাণী বেরিয়ে আসা উচিত ছিল, কিন্তু বেরিয়েছে একটা প্রাণী। বাকি হৃৎপিণ্ডের অস্তিত্ব তবে কোথায়? সেই মুহূর্তেই ওর নজর গেল প্রাণীটার ফোলা উপাঙ্গের দিকে। সেটা এখনো কাঁপছে, ধীরে ধীরে ফাটল ধরছে ওটায়। মনোজ দাঁড়াতে পারছে না। ওর পা দুটোর জোর এক লহমায় কমে গেল, যেন সেগুলো অকেজো হয়ে পড়েছে। মুখ থুবড়ে পড়ে গেল মনোজ। ওর দৃষ্টিশক্তি আর আগের মতো নেই। সে এখন অনেকগুলো ছবি একসাথে দেখতে পাচ্ছে, ঠিক যেন অসংখ্য চোখ সৃষ্টি হয়েছে ওর মুখে। সম্পূর্ণ পুঞ্জাক্ষী তৈরি হবার আগেই মনোজ দেখতে পেল মৃত প্রাণীটার ফোলা নিম্নাঙ্গের উপবৃদ্ধি থেকে কিলবিল করে বেরিয়ে আসছে অগুন্তি ছোট লাল আলো। জ্বলন্ত উই পোকার মতো সেগুলো আসছে মনোজের দিকে। ওর নিষ্ক্রিয় পা বেয়ে উঠে আসছে সদ্য জন্ম নেওয়া পতঙ্গের লার্ভা। কি নারকীয় দৃশ্য! ক্ষণজন্মা প্রাণীটার দেহ জন্ম দিয়েছে অসংখ্য অপত্য জীব, যেগুলো এখন মনোজের রূপান্তরিত শরীরের মধ্যে প্রবেশ করছে। এবার মনোজের শরীরে সেগুলো বড় হবে। অদ্ভুত সুরে শীষ দিচ্ছে তারা। হয়তো মাঝে মাঝেই দেবে, আর ধীরে ধীরে বড় হবে। মনোজই এখন ওদের আধার। ওকে এখন থেকে থাকতে হবে এই অন্ধকার গহ্বরে। কিছুদিন পরেই হয়তো ওর চারপাশেও তৈরি হবে ওই রকম রসালো জৈবিক আবরণ। ততদিন একটু শীষ দিলে হয় না? এতক্ষণ শুনছিলেন সৌম্য সাহার লেখা গল্প শীষ দেওয়া ভালো নয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেল করতে পারেন এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন।